সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 945তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দরনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মিজান হোসেনের জীবনের। মোহাম্মদ মিজানের জীবনের হৃদয় কাঁপানো, চমকে ওঠার মতো, চোখে জল এনে দেওয়ার মতো এক করুণ বাস্তব জীবন কাহিনী। আজকের গল্পের টাইটেল যে 3 লাখ টাকা দিয়ে বৃদ্ধ মাকে পিটায় এক মানুষরূপী অমানুষ সন্তান। বন্ধুগণ, জীবনের গল্পের এই গল্পটা আমার চোখে জল এনে দিয়েছে। আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছে, কিন্তু মানুষের মাঝে মানুষের রূপ দিয়ে কেন মানুষকে কলঙ্কিত করার জন্য মানুষরূপী কিছু জন্তু জানোয়ারকে মানুষের সাথে মিশিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, যারা মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়ায়। আদত তারা একটাও মানুষ নয়, এগুলো এক একটা বনের জন্তু আর জানোয়ার। কথাগুলো কেন বললাম, আপনি আজকে মিজানের গল্পটা শোনেন। হৃদয় কাঁপানো এক বাস্তব জীবনের গল্প। গল্পটা শেষ পর্যন্ত শুনে যদি আপনার মন চায় তো মিজানকে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমার বাড়ি বন্দরনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদি সহ আমার ছোট একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর ঘেঁষে কোনো এক ছোট্ট এলাকার এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন পুলিশের সোর্স। আমার বাবা থানায় বিভিন্নভাবে পুলিশের সাথে কাজ করত। আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার বাবা থানায় যাতায়াত করে এবং আমাদের এলাকার লোকজনের নামে কোনো মামলা হলে বা কোনো প্রশাসনিকভাবে কোনো ঝামেলায় পড়লে আমার বাবা সেসব ঝামেলা সমাধা করে। আমার বাবা যথেষ্ট পরিমাণের দুঃসাহসী একজন মানুষও বটে। এলাকার কোথাও মারামারি হলে বা এলাকার কোথাও কোনো খারাপ কিছু হলে আমার আব্বাকে হায়ার করে নিয়ে যেত। আমার আব্বা কন্ট্রাক্টের উপরে মানুষকে সাহায্য সহযোগিতা করত। বিশেষ করে থানার সোর্স হিসাবে আমার বাবা অনেক পরিচিত একজন মানুষ। যেখানে বিভিন্ন ধরনের আসামিরা লুকিয়ে থাকতো, পালিয়ে থাকতো, আমার বাবা সেই আসামিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য, সরকারের সাহায্য করার জন্য, পুলিশকে সাহায্য করার জন্য আমার আব্বা পুলিশের সোর্স হিসাবে কাজ করত। বিনিময়ে পুলিশের কাছ থেকে কিছু টাকা পেত, সেটা দিয়ে আমাদের পরিবারটা চলতো। আমি ছোটোবেলা থেকে আমার পরিবারে তেমন কোনো অভাব অনটন দেখিনি। মোটামুটি সুখে আর শান্তিতে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি ছোটোবেলা থেকে আমার এলাকারই কোনো একটি স্কুলে পড়াশোনা করতাম। আমার যে ছোটো বোনটা ছিল, আমার ছোটো বোনের নাম ছিল মুনতাহা। আমার ছোটো বোন একজন বাক প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী বলতে ঠিক এরকম না, মানে কথা বলতে পারে বাট ওভাবে ক্লিয়ার করে কথা বলতে পারে না। ওর মুখের কথাগুলো কেমন জানি একটু আটকায়া যায়। এবং আমার বোনের একটা পা ছোট, একটা পা বড় এবং আরেকটা পা ছোট। এক কথায় বলতে গেলে আমার বোন একজন মানসিক প্রতিবন্ধী। যাই হোক, তবে ছোটো বোন মুনতাহা আমাকে অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। বোনের সাথে আমার সম্পর্ক একেবারে মধুর একটা সম্পর্ক। আমার ছোটো বোনকে ছোটোবেলায় আমি অনেক বেশি আদর করি, কোলে পিঠে করে মানুষ করি। আমার মা না আমার ছোটো বোনকে যতটা আদর করে আমি তার চেয়েও আরও অনেক বেশি আদর করি। এমন করে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে পার হতে থাকে। একটা পর্যায়ে আমি বড় হয়ে যাই এবং বড় হওয়ার পরে আমার এলাকারে কোনো একটি স্কুলে আমি তখন পড়াশোনা করি। যখন স্কুলে পড়ি, অত্র এলাকার সব মানুষ আমাকে অনেক ভয় পেত, আমার সাথে অনেক সম্মান দেখিয়ে কথা বলতো। এমন করে আস্তে আস্তে করে বড় হতে হতে আমি একটা সময় এসএসসি পরীক্ষা দিব। কিন্তু এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন হঠাৎ করে মাদ্রাসায় পড়াশোনা করতো। আমাদের স্কুলের পাশে একটা মাদ্রাসা ছিল, মহিলা মাদ্রাসার একটা মেয়ে নাম হচ্ছে মুন্নি নামের ওই মেয়েটাকে আমার তখন হঠাৎ করে অনেকটা ভালো লেগেছে। অনেকটা ভালো লেগে যায় বলতে কি, মেয়েরা তো বোরকা পরে আসতো, এই মেয়েটাও বোরকা পরে আসতো। তো কোনো এক কারণে একদিন মেয়েটা বৃষ্টিতে ভিজে আসতে আসতে তার বোরকা ভিজে যায় এবং শরীরে পরা কালো বোকরা যখন ভিজে যায়, মেয়েটা তখন বোকরাটা খুলে একটা ব্যাগের মধ্যে ঢোকায়। এবং ওই দিন সর্বপ্রথম আমি মাদ্রাসায় পড়ুয়া ওই মুন্নি মেয়েটাকে একটা নজর দেখতে পাই এবং এক দেখায় মেয়েটাকে আমার এত ভালো লাগে। বৃষ্টিতে ভিজে আমার কাছে মনে হচ্ছিল যেন সোনার অঙ্গ আরও বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছিল। আমার সত্যি ওকে অনেকটা ভালো লেগে গেল। আমি সাইকেলে করে স্কুলে আসতাম, ওকে দেখার পরে আমার ভিতরে কেমন জানি এক অন্যরকম অনুভূতির জন্ম হলো। মেয়েটাকে দেখে আমার এক দেখে অনেক ভালো লেগে গেল এবং আমার ইচ্ছা ছিল যে আমি তার সাথে একটা সম্পর্ক তৈরি করব।
ওর সাথে একটা সম্পর্ক তৈরি করবে এবং ওর সাথে আমি খুব ভালো করে আমার জীবনের বাকি সময়টুকু কাটাবো। 10 ইয়ার্সের বয়স, মাত্র ক্লাস 10-এ পড়ি, তখনই এই মেয়েটাকে আমার ভালো লেগে যায়। এবং আমিও মাশাআল্লাহ দেখতে শুনতে অনেকটাই ভালো ছিলাম। আমার শরীরের গঠন, স্বাস্থ্য সব কিছু খুব ভালো ছিল এবং ভালো থাকার কারণে এক পর্যায়ে আমি মেয়েটাকে ক্লাস 10-এ পড়া অবস্থায় প্রপোজাল দিই, ভালোবাসার প্রস্তাব পাঠাই। এবং ভালোবাসার প্রস্তাব পাঠানোর পরে মেয়েটাও যথারীতি আমার প্রস্তাবে হাঁ বলে। ওর সাথে আমার খুব সহজে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। সম্পর্ক খুব গভীরভাবে হচ্ছিল। একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিই এবং আমার এসএসসির পরীক্ষা দেওয়ার পরে মেয়েটা তখন মাদ্রাসায় পড়াশোনা যেহেতু করতো, আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসায় ছিল, যার জন্য ওর সাথে আমার সবসময় দেখা হতো, কথা হতো, সুখে দুঃখে দুজনের পাশে মিশে থাকতাম। এমন করতে করতে আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার আগেই আমি এই মেয়েটার পিছনে একটু বেশি বেশি শ্রম দিতে শুরু করি। মানে ও যে মাদ্রাসায় যাইতো, মাদ্রাসা থেকে আসতো, আমি ওর সাথে মাদ্রাসা পর্যন্ত যাইতাম এবং মাদ্রাসা থেকে আসতাম। যাওয়ার সময় কথাবার্তা বলতাম, আসার সময়ও কথাবার্তা বলতাম। মেয়ের বাবার নাম হচ্ছে মুমিন। আমরা ওকে সবাই মুমিন মামা বলে ডাকি। আসলে এলাকায় কিছু মানুষ থাকে যাদেরকে সবাই মামা বলে সম্বোধন করে এবং ওই মেয়ের বাবা, মুন্নির বাবার নাম ছিল মুমিন। তো মুমিনকে আমরা সবাই মুমিন মামা বলে ডাকতাম। মুমিন মামা বলে ডাকতাম এই কারণে, তিনি একটু জুকার প্রকৃতির মানুষ ছিল। হয় না, এলাকায় কিছু মানুষ থাকে একটু পাকনা পাকনা কথা বলে, কথার সাথে কথা মিলিয়ে বলে। উনি এই টাইপের একজন লোক ছিল, যথেষ্ট পরিমাণের মিশুক এবং খুবই ভালো মনের একজন মানুষ ছিল। তো ওনার মেয়ে যেহেতু, আমার তো আর কোনো সমস্যা নাই, সম্পর্কে আমার মামাতো বোন। তো মুন্নিকে আমার খুব ভালো লাগে এবং ওর সাথে এরকম করে আমি যাই আসি। এই বিষয়গুলো সম্ভবত আশেপাশের দোকানদার থেকে কেউ না কেউ বিষয়গুলো বুঝে যায় যে এভাবে আমি মুন্নির সাথে যাতায়াত করি, মুন্নির সাথে আসি যাই। বিষয়গুলো দেখার পরে এলাকার লোকজনে তখনই মুমিন মামাকে বিষয়টা জানিয়ে দেয় যে আপনার মেয়ে মুন্নি এই ছেলের সাথে যাতায়াত করে। এইটা মুমিন মামাকে বলার পরে মুমিন মামা তখন আমার উপরে মোটামুটি একটু রাগ করার পরে একদিন তিনি আমাকে ডেকে আমাকে বলে যে মিজান, তোরে আমি তো ভাগিনের মতো জানি এবং সত্যি আমি তোর অনেক আদর করি। এই স্কুলে যতগুলো পোলাপান এসএসসি পরীক্ষা দিয়েছে তার মাঝে আমি তোকেই সবচেয়ে বেশি পছন্দ করি। তো তোর নামে একটা খবর শুনলাম, শুনে আমার কাছে খুব খারাপ লাগলো। আমি তোমাকে খুব ডিরেক্টলি কথাটা জিজ্ঞেস করি, তুই আমাকে সঠিকভাবে উত্তর দিবি। আমি বললাম ঠিক আছে মামা বলেন। এবং ওনার কথা বলার ডাইস দেখে, মানে কথা বলার স্টাইল দেখে আমি বুঝে গেছি যে উনি আমাকে আসলে মুন্নির কথা জিজ্ঞেস করবে এবং মুন্নির বিষয়ে উত্তর দেওয়ার জন্য আমি তখন সম্পূর্ণভাবে প্রস্তুত যে ঠিক আছে উনি কী বলবে আমি শুনবো। আমাকে বলে যে লোকমুখে আমি কথাটা শুনে আনতেছিলাম যে তুই নাকি আমার মেয়ে মুন্নির সাথে প্রেম ভালোবাসা করিস, মুন্নির সাথে যাতায়াত করিস। তো এগুলো মানুষ বলে, আমি কিন্তু কথা বিশ্বাস করি না, কারণ আমি জানি তুই আমার ভাইগনা, তুই কখনো আমার সাথে এরকম বেইমানি করবি না। তো লোকেরা বলে আমি এটা বিশ্বাস করি না। তো দেখ, লোকের মুখে জয়, লোকের মুখে ক্ষয়। তো লোকে এরকম করে বলতে বলতে একটা সময় আমার মেয়ের বদনাম হয়ে যাবে। তো তোর কাছে আমি একটা অনুরোধ করি, তুই আমার মেয়েটারে পিছনে পিছনে এরকম করে ঘুরিস না, ওর কাছ থেকে একটু দূরে থাকিস। এরকম করে ডিরেক্টলি তিনি আমাকে বলে। তো বলার পর আমি তখন বললাম যে মামা, গ্রামের বাসায় একটা কথা আছে, যা কিছু রটে তা কিছু না কিছু বটে। লোকে যাই বলে এগুলোর মাঝে পুরোপুরি না হলেও কিছুটা হলেও সত্যি থাকে। লোকে একেবারে আজগুবি কথা বলে না। তিনি তখন আমাকে বলে, মানি তোর কথা আমি বুঝলাম না। আমি বললাম যে মামা, আমি তো মুন্নিরে পছন্দ করি এবং আমি তো মুন্নিরে বিয়ে করব। এটা বলার পরে তিনি তখন আমাকে বলল, তোর বয়স কত হয়েছে, তুই কিসে পড়িস, তুই কী করিস, তুই যদি মুন্নিরে বিয়ে করে কী খাওয়াবি? আমি বললাম মামা, আমি তো মাত্র পড়াশোনা শুরু করছি, আমি এসএসসি পরীক্ষায় পাশ করবো ইনশাল্লাহ। এরপরে আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হব। ইন্টারের রেজাল্ট আউট হওয়ার পরে আমি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, তার পাশাপাশি একটা চাকরি করব, দেন আমি মুন্নিকে বিয়ে করব। উনি আমাকে বলে যে গাছে কাঁঠাল গোপে তেল, তোরা তো আমি ভালো ছেলেই মনে করছিলাম। আমি তোকে আজকে খুব সাবধান করে দিচ্ছি, আমি যদি কোনো দিন আমার মেয়ের আশেপাশে তোরে দেখতে পাই তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দিব। তো ওই সময় কিন্তু মুন্নির সাথে আমার খুব গভীর সম্পর্ক, এতটাই গভীর সম্পর্ক যে আমি মুন্নিকে ছাড়া পৃথিবীর কোনো কিছুই চিন্তা করতে পারি না। দুজনের মাঝে এমনভাবে হারিয়ে গিয়েছি। তো উনি এই কথাটা বললো সেদিন, তার সাথে মানে মুন্নির বাবার সাথে আমার মোটামুটি একটু কথা কাটাকাটি হলো। একটু কাটাকাটি হওয়ার এক পর্যায়ে মামা তখন রাগ করে উঠে চলে গেছে। এরপর থেকে উনি নিজেই মুন্নিকে স্কুলে মানে মাদ্রাসায় আনে এবং নিজেই মুন্নিকে মাদ্রাসা থেকে নিয়ে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। আমি আর মুন্নির সাথে কথাবার্তা বলার কোনো সুযোগ পেলাম না। যখন কোনো সুযোগ পাচ্ছিলাম না, একদিন হঠাৎ করে মামার সামনে মুন্নিকে ডাক দিয়ে বসছে যে মুন্নি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তো এখানে আরও লোকজন ছিল মোটামুটি। তা লোকজন থাকার পরে মামা তখন মুন্নিরে বলতেছে, মুন্নি তুই হাঁট, এখানে দাঁড়াবি না।
একটু সামনে যাওয়ার পর আমি তখন মামার হাত চেপে ধরছি, মুন্নির না মামার হাত ধরছি, ধরে বললাম যে আপনি মুন্নিরে জোর করে নিয়ে যেতেছেন কেন? আমি আপনারা বললাম না যে আমি মুন্নিরে ভালোবাসি ওর আমি পছন্দ করি? এই কথা বলা মাত্রই মামা তখন হঠাৎ করে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল, অনেক জোরে একটা থাপ্পড় দিছে। তাই থাপ্পড় দিছে, আমার এত কোনো কষ্ট লাগে নাই, আমি একদম ঘুরে গেছি। আমাকে থাপ্পড়টা দেওয়ার পরে মুন্নি এসে আমার হাত ধরছে যে আব্বু তুমি এটা কী করতেছো, তুমি ওরা মারতেছো কেন? এবং এটা বলার পরে মামা তখন করলো কি, পায়ের জুতা খুলে মুন্নিকে পিটাইতে শুরু করছে রাস্তার মধ্যে। যখন পায়ের জুতা খুলে মুন্নিরে পিটাইতে আসে, আমি তখন আর রাগ কন্ট্রোল করতে পারি নাই। রাগটা কন্ট্রোল করতে না পাইরা আমি দৌড়ে গিয়ে মামারে ধাক্কা দিয়ে ফেলছি। তো আসলে কিন্তু আমি ধাক্কাটা ওনার ইচ্ছা করে দিই নাই, উনি যে মুন্নিকে মারতেছে এই জন্য। এবং ধাক্কা দেওয়াতে মানে মাটিও পিছলা ছিল, উনি ওইখানের মধ্যে পড়ে গেছে। পরে সাথে একটা গাছ ছিল, গাছের মধ্যে মানে একটা কাটা গাছ ছিল, গাছের মধ্যে মনে হয় মাথাটা একটু বাড়ি মারে, মানে বাড়ি খায়, তো মাথাটা সম্ভবত ফেটে যায়, এমন একটা অবস্থা। পরে আমি নিজে দিয়ে যে রক্ত বেরোইতেছে, আমি ওনারা ধরাধরি করে পাশে একটা ডাক্তারখানা ছিল, ডাক্তারখানায় নিয়ে গেলাম। এবং তো মুন্নির বাড়ি থেকে অনেক লোকজন আসছে, মুন্নির চাচা টাচা থেকে শুরু করে অন্যরা সবাই আসছে। আসার পরে মুন্নির আব্বার তখন তারা এখানে মাথা ব্যান্ডেজ করলো, করে মুন্নির আব্বার তখন তারা নিয়ে গেছে বাড়িতে। এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই দিন রাতের বেলায় আব্বা বাড়িতে আসছে, আইসা আমারে এলোপাতাড়ি পিটাইতে আসে, মানে কোনো কথা নাই, কোনো কিছু জিজ্ঞেস করলো না, কিছু করলো না, আমাকে মানে হুড়দম পিটাইতে আসে। পিটে আমারে বলতেছে তোর আমি কালকে নিজে পুলিশের কাছে ধরাই দিব, তোর নামে তো মামলা হয়েছে, তোর আমি কালকে পুলিশের কাছে ধরাই দিব। আমি তখন বললাম আমার নামে মামলা হইলে আমি কী অন্যায় করছি, আমার নামে মামলা হয়েছে? আমার আব্বা বলে তুই মমিন্নারে মারছিস কেন? তুই যে মমিন্নারে মারছিস এই জন্য তোর নামে মামলা হয়েছে, আমি কালকে তোর নিজে থানায় দিয়ে ধরাই দিয়ে আসবো। আমি আব্বারে বললাম যে আব্বা আমি তো মারি নাই, উনি ওনার মেয়েরে মারতেছে, আমি ওনারে ছুটাইতে গেছি, পরে উনি পড়ে গেছে। আমার আব্বা বলে আমি এলাকাতে তো থাকি, আমি তো জানি তুই কী করিস না করিস, তুই যে পরীক্ষা দিয়েছিস পরীক্ষায় পাশ করবি কিনা তারা তো কোনো গ্যারান্টি নাই, অথচ তুই এই মমিনের মেয়ে মুন্নির পিছনে পিছনে ঘুরিস, ওই মেয়ের সাথে প্রেম করিস এই মেয়ের। আমি তখন বললাম যে আব্বা আমি তো অন্যায় কিছু করি না, আমি মুন্নিরে পছন্দ করি এবং আমি ওরে বিয়ে করতে চাই। আব্বুও তখন খুব রেগে গেল, রেগে গিয়ে আমাকে আরও কতক্ষণ পিটাইলো। পিটানোর পরে মনটা খারাপ হয়ে গেল, আর কোনো কিছু বললাম না। এইভাবে আমার আর মুন্নির সাথে দেখা হয় না। মুন্নি যে মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসায় মুন্নির পড়াশোনা বন্ধ করে দিছে। এভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় সপ্তাহখানিক পরে আমার তখন এসএসসি রেজাল্ট দেয়। কিন্তু রেজাল্ট দেওয়ার পরে আমি তখন 2 সাবজেক্টে ফেল করি। 2 সাবজেক্টে ফেল করার পরে আমার আব্বা তখন আমাকে ঘর থেকে বের করে দেয়। আব্বা তখন ঘর থেকে বের করে দেয়, একে তো আমার নামে থানায় মামলা হয়েছে, আমি হচ্ছে মমিন কাকারে মারছি, এর উপরে মামলা, তার উপরে আবার এসএসসিতে ফেল করছি, এর উপরে আবার সবাই আমার সম্বন্ধে খারাপ বলে রাস্তাঘাটে। এই কারণে আব্বা আমার বাড়ি থেকে বের করে দিছে, বাসা থেকে বের করে দিছে। তো বাসা থেকে যখন বের করে দিল, বের করে দেওয়ার পরে মুন্নির সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ হয় না। এবং আমার ভিতর তখন হঠাৎ করে একটা জিনিস মনে হলো যে আমি মুন্নিরে বাসা থেকে উঠে নিয়ে আসবো। যেহেতু ওর বাবা ওরে নিয়ে গেছে, আমি ওরে বাসা থেকে উঠে নিয়ে আসবো এবং বাসা থেকে উঠে নিয়ে এসে আমার বিয়ে করব। তো আমি তো আসলে খুব স্কুলে পড়াশোনা করতাম, মানে অত খারাপ কোনো ছেলে না, বা খারাপ কোনো ছেলেদের সাথে আমার কোনো পরিচিতও নাই। নিজের মতো করে স্কুলে পড়াশোনা করেছি, নিজের মতো করেই চলেছি, মানে খারাপ কোনো কিছুই নিজের মাঝে নাই। তো এখন চিন্তা করতেছি যে আমি যে এই কাজটা করতে যাচ্ছি এটার জন্য তো আমার একটা লোক দরকার, মানে আমার ওই টাইপের কিছু বন্ধুবান্ধব দরকার যারা এরকম মেয়েদেরকে কিডন্যাপ করে, বা এরকম সাহসী কোনো লোকজন আছে ওরকম বন্ধুবান্ধব দরকার। ওই টাইপের কোনো বন্ধু তো আমি খুঁজে পাই না, ওই টাইপের বন্ধু আমি কোথায় পাবো? এমন করতে করতে আমাদের এলাকাতে, মানে প্রতিটা এলাকাতে প্রায় এরকম উশৃঙ্খল কিছু পোলাপাইন থাকে যারা প্রচুর পরিমাণের মাথা গরম হয় এবং খারাপ টাইপের হয়, বদমেজাজি হয়। এরকম বদমেজাজি খারাপ টাইপের কিছু ছেলেপেলের সাথে আমার একটা বন্ধুত্ব তৈরি হয়। মানে বন্ধুত্ব তৈরি হয় বলতে আমার এদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, এবং সম্পর্ক হওয়ার পরে এই ছেলেপেলেগুলো আমার সাথে চলাফেরা করতে থাকে। এবং এই যে ধরেন আপনার যদি একটা ভালো বন্ধু তৈরি করতে হয়, বন্ধু যদি সিগারেট খায় তাহলে আপনাকেও সিগারেট খাইতে হবে, তা না হলে তো ভালো বন্ধু হওয়া যাবে না। আর ওই সময় পরিবার থেকেও আমাকে টোটালি টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল, আমাকে বাসা থেকেও কোনো টাকা দেবে না। এবং বাসা থেকে যখন আমাকে টাকা দিল না, আমি তখন করলাম কি, ওই পোলাপানের সাথে চলাফেরা করলাম। এবং আমাদের ওইদিকে বর্ডার ছিল, মানে আপনার বর্ডার ছিল, বর্ডার দিয়ে আমি তখন মাল নিয়ে আসতাম, ইন্ডিয়ান মাল নিয়ে আসতাম। এবং মাল নিয়ে আসা আমি তখন বিভিন্ন ধরনের কাপড়, মোটর সাইকেল, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মাদক দ্রব্য এগুলো নিয়ে আসতাম, আইনে বিক্রি করতাম। তো এরকম করতাম। এবং এই পোলাপানের সাথে, মানে উশৃঙ্খল যে পোলাপানের সাথে, ওদের সাথে মাঝে মাঝে রাস্তায় যেতাম, কক্সবাজারের রাস্তায় চিন্তাই করতাম, ডাকাতি করতাম। এবং এই থেকে শুরু করে খুব খারাপ একটা লাইফে আমি চলে যাই। আমার টার্গেট একটাই ছিল যে আমি মুন্নিরে ওখান থেকে উঠে নিয়ে আসবো। এইভাবে মাস 4 মতো আমি খুবই খারাপ হয়ে যাই। এবং 4 মাস পরেই আমি হঠাৎ করে একটা নিউজ পাই এলাকাতে
যে মুন্নির বাবা নাকি মুন্নির বিয়ে দিয়ে দিচ্ছে। এই 4 মাস কিন্তু মুন্নির সাথে আমার কোনো যোগাযোগ নাই, মানে মুন্নির সাথে আমার কোনো কথা নাই, টোটালি কোনো কথা নাই। 4 মাস পরে হঠাৎ করে শুনলাম যে মুন্নির বাবা মুন্নির বিয়ে দিয়ে দিয়েছে। মানে এটা শোনার পরে মনে হচ্ছে আমি দুনিয়াতে নাই। আমি এত পরিমাণের কষ্ট পাইছি যেটা বলার মতো না। খবরটা শোনা মাত্র আমি দৌড়ে মুন্নিদের বাড়িতে গেলাম এবং যাইয়া জানতে পারছি যে ওর খালার বাড়িতে নিয়ে ওরে বিয়ে দিছে। মানে আমাদের বাড়িতে বিয়ে দেয় নাই, মানে ওদের বাড়িতে বিয়ে দেয় না। ওর বাবা তো জানছে যে আমি খারাপ পোলাপানের সাথে উঠা বসা করতেছি, মিশতেছি। আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিছে। তো এগুলো জানার পরে ওর বাবা তখন করলো কি, খুব টেকনিক করে, মানে খুব বুদ্ধি খাটিয়ে ওর খালার বাড়িতে নিয়ে বিয়ে দিছে। আমি ওদের বাসায় গিয়ে অনেক ভাঙচুর করছি। ধরেন আপনার স্টিলের আলমারি, চুকিস অনেক কিছুই ছিল, এগুলো ভাঙাভাঙি করছি এবং একবার যে ওদের বাড়িতে আমি আগুন লাগাই দিব ওরকম একটা অবস্থার মধ্যে কে জানি আমার আব্বারে খবর দিছে। আমার আব্বা তখন আসছে, মানে ওদের বাড়িতে এসে দেখছে আমি এরকম পাগলামি করতেছি। আমার আব্বা ওইখানে আমারে পিটাইছে, আবার উঠানের মধ্যে আমার পিটাইছে, জন্মের পিটানি পিটাইছে। এমন পিটান না, আমার মনে হয় যে আমারে কেউ এইভাবে কোনোদিনও পিটায় নাই। এই আমার অজ্ঞান করে ফেলছে। মুন্নিদের ঘরের উঠানে আমাকে অজ্ঞান করে মাইরে আমার আব্বা তখন চলে গেছে। তো মুন্নির বাড়ির মানুষজন আমাকে তখন হসপিটালে ভর্তি করায় এবং হসপিটাল থেকে আমি সুস্থ হয়ে ওঠার পরে ভাবলাম যে জীবনে যে মানুষটাকে ভালোবেসে আমি পরিবারের বাহির হইলাম, পড়াশোনা ছেড়ে দিলাম, বাবা মায়ের ভালোবাসা হারাইলাম, তাহলে মানুষটাটি যেহেতু পাইলাম না, এই জীবনটা রেখে আর লাভ নাই। মানে ওরকম একটা পরিকল্পনা। এবং আমি তখন পরিপূর্ণভাবে নেশার জগতে ঢুকে গেলাম। মানে নেশা করতেছি, মানে আপনার নেশা যে করতেছি, হুড়দুম নেশা করতেছি। মানে নেশা 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 ছাড়া আমি কোনো কিছুই বুঝি না, খালি নেশা করি। যেখানে যে সেখানে আমার নেশার ভিতরে আছি এবং আমার এলাকাতে আমি মোটামুটি নাম করা একজন মাদক ব্যবসায়িক হয়ে গেলাম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি মাদক সাপ্লাই করি, রিভলভার সহ বাংলাদেশের বিভিন্ন অগ্নিঅস্ত্র এগুলো সাপ্লাই করি। এবং পুলিশের খাতায় আমার আব্বা যে থানায় ছিল ওই থানায় আমার তখন নাম উঠে যায়, মানে একদম নাম্বার 1 হিসেবে, মানে সন্ত্রাসী হিসেবে নাম উঠে যায়। এবং হাইওয়ে রোডে চিন্তায়, ডাকাতি থেকে শুরু করে সব কিছু আমার আন্ডারে ছিল, আমার কবজায় ছিল। তো নেশা করতে করতে নিজের জীবনটা পুরো শেষ করে দিয়েছি এবং মানে কোনো কিছু আর নিজের ভিতরে নাই। খারাপ মেয়েদের সাথে মিশা, নেশা করা, এমনভাবে আমার জীবনটা কাটতেছে। তো আমার মা বারবার তখন বলতেছিল যে আমাকে ওইখান থেকে ফিরে আনার জন্য। আমার আম্মা অনেকবার গেছে, এখান থেকে চলে আয়, যে লাইনে গেছিস লাইনটা ভালো না, চলে আয়, অনেকভাবে চেষ্টা করছে আমাকে আনার জন্য, আমি আর আনলাম না। এভাবে আমার জীবন থেকে 2টা বৎসর কেটে যায়। পুরো 2টা বৎসর আমি নেশার জগতের বাদশা হয়ে থাকি। কিন্তু 2 বৎসর পরে আমার বাবা মা আমার উপরে রাগ করে, বিশেষ করে আমার মা এটা করে। আমার আব্বা ওই সময় মানে স্টক করে, আমার এইসব অবস্থা দেখে আব্বা স্টক করে আব্বার তখন কাজকাম সব বন্ধ, আব্বা বাসায় থাকে। তো আমার আম্মা তখন করে কি, হঠাৎ করে আমার ছোট বোনকে, আমার যে প্রতিবন্ধী বোনটা আছে মুনতাহাকে আমার বোনটাকে তখন আমার আম্মা ঘর জামাই হিসাবে বিয়ে দিয়ে দেয়। একটা ছেলে দেখে আমার বোনটাকে তখন ঘর জামাই আমার আম্মা বিয়ে দিয়ে দেয়। তো ঘর জামাই বিয়ে দিয়ে দেয় এবং আমার আম্মু তখন করে কি, মানে আমার যে বোনটাকে বিয়ে দেয়, ছেলেটার নাম ছিল সিরাজ, ওই সিরাজের কাছে বিয়ে দেয়। এবং বিয়ে দেওয়ার পরে মানে পরিপূর্ণভাবে সিরাজের মানে সব রকম দায়িত্ব, মানে সিরাজকে আমার আম্মা তখন ছেলে বানায় নেয়। সিরাজ যা বলে আমার আম্মা তাই শোনে। আমাদের জন্য বাজার সাজার থেকে শুরু করে, আমাদের ফসলি জমি আছে ওগুলো চাষাবাদ করে, বাজারে দোকান আছে এগুলো দেখাশোনা করে, মানে সব কিছু তখন সিরাজ করতেছে। মাঝে মাঝে সিরাজকে নিয়ে আমার আম্মা যখন হাঁটে, আমি যদি সামনে পড়ি, আমার আম্মা তখন আমার দিকে ফিরেও তাকায় না, মানে আমার সাথে কথাও বলে না। তো আব্বা তো হার্ট অ্যাটাক করে ঘরের মধ্যে পড়ে আছে, প্যারালাইসিস হয়ে আছে, এক পাশ পুরো প্যারালাইজড, আব্বা ঘরের মধ্যে পড়ে আছে। তো আমার কাছে তখন বিষয়টা খুব খারাপও লাগলো আসলে। আবার চিন্তা করলাম যে যেহেতু এরকম হয়েই গেছে তাহলে তো আর কিছু করার নাই। আমার আম্মা যেহেতু আমার মানে ছোটো বোনকে এরকমভাবে বিয়ে দিয়ে দিছে, ঘর জামাই বিয়ে দিছে, তো এই ছেলে তো আমাদের ঘরেই থাকুক গা, আর আমার তো কিছু বলার নাই। এমন করে 2টা বছর কেটে গেল। 2টা বছর আমি খুব কষ্টে 2টা বছর কাটাইলাম। 2 বছর পরে একদিন আমাদের এলাকার লোকাল বাজার আছে, বাজারের মধ্যে একটা মেলা বসছে। সব এলাকাতে এরকম ওই সময় মেলা হইতো। একদিন আমি মেলার মধ্যে গেছিলাম মূলত চাঁদা ওঠানোর জন্য, মানে দোকান থেকে চাঁদা উঠাবো মেলায়। তো মেলায় গিয়ে যখন দোকানে চাঁদা উঠাইতে আসি, হঠাৎ করে আজকে প্রায় 2 বছর পরে আমার ভালোবাসার মানুষ মুন্নিরে আমি মেলার মধ্যে দেখতে পেলাম। এর বোরকা পরা আছে, মুখোশটা খোলা। 2 বছর পরে দেখছি, দেখার পরে আমার মানে ওরে যে আমি দেখছি, বা ও যে আমার ভালোবাসার মানুষ, ওর সাথে যে আমার এরকম একটা সম্পর্ক একটা সময় ছিল, এটা আমি মাথায় আনি নাই, মানে বিষয়টা মাথায় নেই না। ধর যারা দেখছি তো বাদ দে, আর একবার তাকাইছি তো আর তাকাবই না। এরপরে আমার ওর দিকে ফিরেও তাকাই নাই, সত্যিকার তো ওর দিকে ফিরেও তাকাই নাই।
না থাকে আমি তখন চান্দা উঠালাম, চান্দা উঠে দোকান থেকে চান্দা উঠে তখন ডিরেক্টলি চলে আসলাম। সেদিন রাতে ইচ্ছা মতো মাল খাইলাম, ইচ্ছা মতো খাইলাম, আরও বেশি খাইলাম। মানে ওরা দেখলাম কেন, মানে মনের এটাই বুঝেছে ভাগ্য এত খারাপ হইলো কেন, ও আমার সামনে পড়লো কেন, যে আমার জীবন থেকে চলে গেছে, যে আমার জীবনে নাই, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই মানুষটা আমার সামনে কেন পড়লো, আল্লাহ ওরে আমার সামনে কেন ফালাইলো। এই বলে তখন নিজের উপর নিজের রাগ উঠতেছে, মানে নিজের উপরে নিজের প্রচুর ক্ষোভ জাগতেছে যে কেন আমার সামনে পড়লো। যাই হোক, একটা পর্যায়ে মালটাল খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে ওঠার পরে আমার ফোনটা কিন্তু সবসময় সাইলেন্ট থাকতো, মানে অলওয়েজ আমার মোবাইলটা সাইলেন্ট, মোবাইলকে সবসময় সাইলেন্ট পাইতাম। পরে ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে দেখতেছি আমার মোবাইলে 26টা কল উঠে আসে, একটা নাম্বার চিনি না, 26টা কল উঠে আসে নাম্বারটা। পরে আমি নাম্বারটাতে কল ব্যাক করলাম, রিসিভ করে কথা বলে না। আমি বলতেছি কে কথা বলেন, কথা বলেন, কে কথা বলেন, কে, বেশ কয়েকবার এরকম করে বলার পরে কান্না কান্না কথা বলতেছে আমি মুন্নি। এই মুন্নি বলার পরে ঘুম থেকে তো উঠছি, আবার ওই কল দিছে, মিজাজটা মানে খুব খারাপ, ইচ্ছে মতো গালাগালি করছি যে তুই আমারে ফোন দিলি কেন, তুই বিয়ে বসলি কেন, এই সে গালাগালি। ও আমার বলে আমার জোর করে বিয়ে দিয়ে দিস। আর জোর করে কেমনি বিয়ে দেয়? একটা মানুষ যদি বিয়ে বসতে না চায় তারা জোর করে বিয়ে কেমনে দেয়? আমি তোর জন্য আমার জীবন শেষ, আমার সব কিছু শেষ হয়ে গেল, তুই বিয়ে করে সংসার করতেছস, আমার কথা তো একটাবারও ভাবলি না। ওই তখন ওইখান থেকে কান্নাকাটি করে, মানে আমি ওরও কান্নার শব্দ পাচ্ছি, কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম আমার নাম্বার কই পাইছো? বলে মেলা থেকে তোমারই একজন লোক ছিল, ওর কাছ থেকে খুব গোপনে নাম্বারটা কালেকশন করছি। আমি তখন বললাম তো আমারে ফোন দিতেছো কেন, কেন ফোন করছো? আমাকে বললাম আমি তোমার সাথে একটা আবার দেখা করতে চাই। আমি তখন বললাম আমার সাথে দেখা করে কী করবো, আমি তো একটা মানুষ না, একটা কয়লা হয়ে গেছি পুইরা, আমার সাথে দেখা করে লাভ নাই। আমার বলে শুনছি তোমার লাইফ অনেক কষ্ট, তুমি অনেক কষ্ট পাইছো এবং তুমি এখন সম্পূর্ণ মাদক নাও এবং নেশা করো, আমি তোমার সাথে একটাবার দেখা করতে চাই, যদি তুমি আমার সাথে একটাবার দেখা করো। আমি বললাম না, আমার তোমার সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই, এখন তুমি বিয়ে করছো, তোমার সংসার আছে, তোমার স্বামী আছে, সন্তানাদি হয়েছে নাকি? ও বলে না সন্তান হয় নাই। তাই আমি বললাম তাহলে সন্তানাদি হবে ভালো, তুমি তোমার হাজব্যান্ডের সাথে থাকো, আমার সাথে কি, আমারে তুমি ফোন করো কেন? তুমি খবরদার আজকে থেকে আমার ফোন টোন করবো না, এবং তুমি যদি আমার ফোন করো এর পরিস্থিতি কিন্তু ভালো হবে না, এরকম বলে লাইনটা কেটে দিলাম। তা আমি যে বাসায় থাকতাম 2 দিন পরে আমি আমার বাসার নিচে দাঁড়িয়ে আছে, বারান্দায় এসেছি সকালবেলা, আমি বাসার নিচে দাঁড়ায় আছে ও, সাথে আর একটা মেয়ে আছে। পরে ওরে দেখার পরে আমি নামার পরে দেখি এমনি আইসে আমার পা চেপে ধরে কান্না শুরু করছে। অনেক মানুষ টানুষ ছিল চারপাশে, সবাই তখন মানে ঘিরেও দিয়ে ফেলছে, কিরে কী হয়েছে, সবাই তো জানে আমি খারাপ ছেলে, তো সবাই মনে করতেছে হয়তো আমি ওরে মনে হয় কিছু করছি বা ওর স্বামীরে মনে হয় মারছি টারছি এরকম মনে করে। আশেপাশে 2 জন মুরব্বী আছে, সবাই বলে যে মিজান এত খারাপ ভালো না, ভালো হয়ে যায় এরকম বলে। পরে চিন্তা করলাম যে লোকজনে দেখতেছে আমি তো এমনিই খারাপ, তারপর আরও খারাপ মনে করবো, ওরা ঘরের ভিতরে নিয়ে যায়। পরে ঘরের ভিতরে নিয়ে বসাইলাম যে কী হয়েছে, তুমি আমার পা ধরে কান্না করতেছো কেন? আমারে বলতেছে আমার আমি যা করার তা তো করছি, বাবা মায় জোর করে বিয়ে দেখ বা নিজে বিয়ে বসছি, যেটা করার করে ফেলছি, আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমার মাফ করে দাও, আমি তোমার ছাড়া বাঁচবো না। হঠাৎ করে আমি তখন বললাম এটা কী ধরনের কথা, তুমি আমাকে ছাড়া বাঁচবা না, এটা কোনো কথা হলো নাকি? তুমি আমাকে ছাড়া বাঁচবা না কেন, তোমার আমার মাঝে এমন কী হয়েছে? ও আমাকে বলে দেখো মিজান, আমি জানি তুমি তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ, আমার ভালোবাসার মানুষটা আমার চোখের সামনে এরকম একটু একটু করে শেষ হয়ে যাবে, এটা তো আমি কখনো মানতে পারি না এবং এটা আমি কখনো হতেও দিব না। আমি তখন বললাম দেখো প্লিজ, আমার এসব কাহিনী ভাল লাগে না, এগুলো তোমার জীবন, তোমার চিন্তাভাবনা, তুমি করো, আর আমি এখন ওই ভালো লাইনে নাই, আমি মাদক ব্যবসা করি, আমি নেশা করি, আমি খারাপ লাইনে আসি, আমার সাথে থাকলে তোমার জীবনটাও নষ্ট হয়ে যাবে, তা প্লিজ তুমি আমার সাথে মিশো না, তুমি তোমার মতো করে তোমার লাইফ নিয়ে তুমি চিন্তা করো। ওই খুব কান্না করতেছে, প্রচুর কান্না করতেছে, এবং কান্না করে খালি একটা কথাই বলতেছে যে দেখো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ তুমি এরকম কথা বইলো না, তোমার পায়ে ধরি, ওগুলোই বলতেছে। যতই তারে বুঝাইলাম না, ও আমার বুঝ নেই না, ওর মতো করে চিল্লায় চেঁচামেচে কান্নাকাটিও করে যাচ্ছে। একটা পর্যায়ে আমি বললাম যে মুন্নি তুমি কি চাচ্ছ, মানে তোমার চাওয়াটা কি? ও আমাকে ডিরেক্টলি বলে আমি আমার স্বামীকে ছেড়ে দিব, আমি তোমারই বিয়ে করব। আমি বললাম এটা ঠিক না, তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে আমারই বিয়ে করবো, তোমার স্বামীর অন্যায়টা কী ছিল, ওই লোকের অপরাধটা কি? ওই লোক তো কোনো অন্যায় করে নাই, বলো অন্যায় করছো, আমার জোর করে বিয়ে করছে, আমি বিয়ে বসতে চাই নাই, আমি কবুলও বলি নাই এবং কাবিনে সিগনেচারও করি নাই, ও আমার জোর করে বিয়ে করছে, ওর কাছে কোনো কাবিনের পেপার নাই, তুমি চেয়ে দেখো। আমি কি বলো, তুমি কাবিনে সিগনেচার করো নাই? বলে না, আমি কোনো কাবিনের পেপারে সিগনেচার করি নাই, আমাকে সম্পূর্ণ জোর করে উঠে নিয়ে বিয়ে করছে।
তাই আমি বললাম তোমার আব্বা তো বিয়ে দিছে, এখন তোমার আব্বা তোমার গার্ডিয়ান, তোমার আব্বাই বিয়ে দিছে, এটা নিয়ে তো আর অন্য কারো কোনো কথা থাকতে পারে না। তো যাই হোক, তুমি তোমার মতো করে থাকো, প্লিজ আমাকে বিরক্ত করো না, আমাকে বিরক্ত করো না, আর আমি তোমার বিরক্ত নিতে পারতেছি না। ওই তখন খুব মন খারাপ করে, মানে মন খারাপ বলতে প্রচুর কান্নাকাটি করে যে না তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, এই সেই এগুলা করে। পরে আমি বাদ দিলাম, ওইখান থেকে বাসা থেকে বেরিয়ে গেছে। ও তখন কেমনে কেমনে চলে গেছে। চলে যাওয়ার পরে একটা মেয়ে, মানে ওর শ্বশুর বাড়িতে, ওই মেয়েটা আমাকে সবসময় ফোন দেয়, ফোন দিয়ে বলে ভাইয়া মুন্নি তো খায় না, ঘুমায় না, এই করে সেই করে, ভাইয়া প্লিজ তো মরে যাবে, এটা সেটা আমাকে শুধু বলে। তা আমি ওই মেয়েরে বলি ভাই মুন্নি না খাক, না খাইলে আমার কি, তা আমার তো কোনো সমস্যা নাই, ও না খাইলে না খাক। এরকম করে কয়েকদিন পরে ওই মেয়েটার নামটা আমি না বলি, এই মেয়েটা আমারে বলতেছে, কারণ মেয়ের সংসারটা ভেঙে যাবে, মেয়েটা আমাকে বলতেছে যে ভাইয়া মুন্নি খুব অসুস্থ, আপনি আমার বাসায় আসেন, মুন্নির একটু দেখে যান। আমি বললাম ওর জামাই নেই, মুন্নির জামাই কিন্তু তখন বিদেশে থাকতো। তো আমি তখন জানতে পারি যে ওর জামাই বিদেশ, বলো ওর জামাই তো বিদেশে থাকে, অবস্থা খুবই খারাপ, আপনি কি একটু এসে দেখে যাবেন? আমি বললাম যে না আমি যাবো না। পরে মেয়েটা আমার বলতেছে আমি আপনার ভাই ডাকলাম, আপনি আমার ভাই, হ্যাঁ আপনি কি আপনার বোনের বাসায় আসবেন না? আমি বললাম দেখেন আপনি আসলে আমাকে একটু বেশি বলতেছেন, আমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ওখানে কেন যাব? পরে বলতেছে আপনার বোন যদি বিপদে পড়ে, আপনার বোন যদি আপনাকে বলে তাহলে কি আপনি আসবেন না? আমি আপনাকে ভাই ডাকছি, আপনি আমার বাসায় আসবেন, মুন্নির বাসায় না। তো এরকম করেই বলতেছে। বলার পরে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, যদি এত করেই বলতেছেন আমি আপনার বাসায় আসবো, কিন্তু আমি মুন্নির বাসায় যাব না। আপনি যদি আমাকে ভাই ডাকতেছেন, আমার একটা প্রতিবন্ধী বোন আছে, সে বোনের মুখের দিকে তাকে আমি যাব। পরে আমি ওই মেয়েটার বাসায় গেলাম। মেয়েটার বাসায় যাওয়ার পরে 2 মিনিট পরে মুন্নি একটা শাড়ি পরে খুব সুন্দর করে সাজুগুজু করে হঠাৎ করে চলে আসছে ওই রুমে। তখন রাত মনে হয় 9টা থেকে 9:30 মতো বাজে এরকম, রুমটাও খালি, ওই মেয়ের বাসায়ও কেউ নাই। আমি মুন্নিকে দেখে অবাক, আমি বলি তুমি এনে কেন আসছো? পরে আমার বলতেছে তোমার সাথে আমার কথা আছে, এইটা বইলেই পরে ওই মেয়েটা বেরিয়ে গেছে। মেয়েটা বের হয়ে কি করছে, বাইরে থেকে দরজাটা লাগাই দিছে, মানে রুমের দরজাটা বাইরে থেকে লাগাই দিছে। বাইরে থেকে আমি তখন বললাম যে মুন্নি এটা কী হইলো, উনি দরজা লাগাইলো কেন? ওই নাম্বারে কল দিচ্ছে, নাম্বার আর রিসিভ করে না। এবার মুন্নি ঠাস করে আমার হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে কী করলো, জানালা দিয়ে ফোনটা বাইরে ফেলাই দিছে। বাইরে ফেলে দিছে বলতে মানে এই বাসায় ওই বাসার যে মধ্যে একটা রিলিং আছে, মানে আছে, ওইটার মধ্যে ফেলাই দিছে ফোনটা। আবার বাইরের কোনো মানুষ ফোন নিতে পারবে না, এটা বাউন্ডারির ভিতরে। তুমি আমার ফোনটা এখানে ফেলাই দিলে কেন? আমার বলে সমস্যা নাই, ফোন এখানে দিয়ে কেউ নিবে না, এখান দিয়ে আমাদের অনেক কিছু পড়ে থাকে, পরে আমরা দিনে গিয়ে উঠে নিয়ে আসি, কেউ নেয় না। আমি বললাম মুন্নি এটা কিন্তু ঠিক না, তুমি কি চাচ্ছ? ও বলে তোমারে। আমি বললাম দেখো তুমি এখন বিয়ে করছো, আর আমার লাইফ সম্বন্ধে তুমি জানো না, আমি এখন খারাপ ছেলে, আমি ভালো কোনো ছেলে না। তুমি স্কুলের যেই মিজানকে ভালোবাসছিল, আজকে আমি সেই মিজান না, আমি এখন মাদকের সম্রাট মিজান। তো প্লিজ তুমি আমার সাথে এরকম করো না, আমাকে ছেড়ে দাও। ও আমাকে বলতেছে তুমি মাদকের সম্রাট হও আর যাই হও, তুমি আমার ভালোবাসার মানুষ, আমি তোমাকে ভালো করব, আমার জন্যই তো তুমি নেশা করতে শুরু করছো, আমি তোমাকে নেশার পথ থেকে ফিরিয়ে আনবো। আমি বললাম দেখো এইসব বাদ দাও, এসব তুমি প্লিজ করো না। যতইভাবে ওরা বুঝেলাম না, আমার শত হইলে তো আমি আগুন, ও তো মোম, আর আমি তো মোম, ও তো আগুন। তো এই আগুনের কাছে মোমবাতি গেলে তো, মোম গেলে তো গলবেই। আমি আসলে নিজেকে ধরে রাখতে পারি নাই, এবং ধরে রাখতে না পারার কারণে সেদিন তার সাথে আমার এই সর্বপ্রথম একটা অবৈধ সম্পর্ক যেটাকে বলে সেটা হয়। এবং সম্পর্কটা হওয়ার পরে আমি তখন বললাম যে দেখো আমার এখন যেতে দাও। আমার বলে না আমি তোমার এখান থেকে যেতে দিব না, তুমি একটা ঘর ভাড়া করো, আমি তোমার সাথে থাকবো। আমি বললাম মুন্নি এটা ঠিক না। আমাকে বলে তুমি একটা বাসা ভাড়া করো, আমি তোমার সাথে থাকবো। তো এরকম করার পরে আমি তখন কোনোভাবেই রাত্রেই বেরোইছি, বাসা থেকে বেরোয় ফোনটা নিয়েছি বাইরে থেকে, ফোনটা নিয়ে আমি তখন চলে আসছি। কিন্তু আমার ভিতরে তার প্রতি একটা ভালো লাগা কাজ করতে শুরু করেছে শারীরিক সম্পর্কটার পরে। এরপর আমাকে ফোন দিত, দিলে আমি কথা বলতাম, কোথায় আছো, কী করতেছো, আমি সবসময় ফোন দিত, আমি ওর সাথে সবসময় কথা বলতাম। আমাদের মাঝে কোনো রকমের মানে খারাপ কোনো কিছু না। এরকমভাবে কথাবার্তা বলতে বলতে আমি অনেকটাই তার প্রতি দুর্বল হয়ে গেছি, অনেকটাই দুর্বল হয়ে যাওয়ার পরেও তখন আমারে বলে যে তুমি একটা বাসা ভাড়া করো, আমি আমার স্বামীকে ছেড়ে দিয়ে চলে আসবো তোমার কাছে। আমি বললাম যে মুন্নি এটা কি সত্যি বলতেছো নাকি আমার আবার ছেড়ে দিবা? আমার বলে না আমি তোমার জীবনেও ছাড়বো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবন থাকতে আমি কখনোই তোমার ছাড়বো না, এবং আমার জীবনে যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, তুমি মাফ করে দাও, এবং আমার জীবনের এরকম কোনো কিছুই হবে না, আমি তোমার কাছে চলে আসতে চাই। এটা বলার পরে ওর কথা মতো আমি তখন একটা বাসা ভাড়া করলাম। বাসাটা ভাড়া করার পরে ওই বাসাও তখন চলে আসছে, আয়সা আমার সাথে থাকতেছে। আমি ওই যে মাদক নিচ্ছি,
বর্ডার থেকে মাল আনতেছি, ওরকমভাবে আমি চলতেছি, ও আমার সাথে ঘরের মধ্যে আছে, ভালো করে আছে। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও বললে যে আমরা বিয়ে করব, এভাবে থাকাটা ঠিক হবে না, আমি তো আমার হাজব্যান্ডকে ছেড়েই দিছি, আমি বিয়ে করব। পরে আমরা বিয়ে করলাম, দুজনে বিয়ে শাদী করলাম। অ্যান্ড বিয়ে করার পরে আমার ঘরে ওইভাবে পড়ে আছে, তো আমি কিন্তু মাদকটা ছাড়তে পারতেছি না। আর মাদক ছেড়ে দিল, আমার নামে তো অনেক মামলা, আমি তো মনে করেন আমার কোনো ফিউচার নাই। একটা পর্যায়ে আমারে বলতেছে তুমি দেশের বাইরে চলে যাও। তাই আমি বললাম দেশের বাইরে যাবো, আমার নামে যে মামলা আছে এই মামলা নিয়ে আমি কেমনে দেশের বাইরে যাব? ও বলে তুমি দেশের বাইরে চলে যাও, তোমার যত মামলা আছে আমি সব মামলা উঠিয়ে নিব। তা তুমি কেমনি মামলা উঠিয়ে নিবা? তা আমাকে বললাম মামলা আমি উঠাবো, এই নিয়ে তুমি চিন্তা করো না, মামলা আমি তোমার উঠিয়ে নিব। এই বলে ও তখন কী করলো, ওর শ্বশুরবাড়ি থেকে আসার সময়, এটা আমি জানতাম না ওই সময়, পরে জানলাম যে ও অনেক গয়নাগাটি নিয়ে আসছে। মানে ওর স্বামী যে ওর গয়নাগাটি দিছে, এই সব গয়না টয়না নিয়ে কিন্তু পালাইছে। পরে গয়না বিক্রি করলো, আমার নগদ টাকা দিল, দিয়া ও বললো মামলা উঠাও। আমি তখন একটা করে অনেকগুলো মামলা উঠাইলাম, এবং মামলাগুলো উঠানোর পর আমার পাসপোর্ট করলো। আমি বললাম মুন্নি দেখো আমি বিদেশে যাব না, তুমি আমার বিদেশে পাঠাইও না, আমার ইচ্ছা নাই, আমি যাব না। পরে ও একরকম জোর জবস্তি করে আমাকে বিদেশে পাঠাবে, আমাকে দেশে রাখবেন, আমাকে বিদেশে পাঠিয়ে দিবে। এবং শেষ পর্যন্ত সে কাতারের ভিসা নিল। কাতারের ভিসা নিল তার ইচ্ছে, মানে আমার সে জোর করেই পাসপোর্ট করাইলো, এবং জোর করে পাসপোর্ট করায় সে কাতারের ভিসা নিল। কাতারের ভিসাটা নেওয়ার পরে আমারও কাতার পাঠিয়ে দিবে। আমি বললাম যে তুমি যে আমার কাতার পাঠাবা, আমি তোমার কার কাছে রেখে যাবো, তোমার আমি কোথায় রাখবো? ও বলে আমি আমার বাবার বাড়িতে চলে যাবো। তোমার বাবা কি তোমার মেনে নিবে? ও বলে আমি আমার বাবার মেয়ে, মানবে না কেন? টুডে ওর টুমিরু ঠিকই মানবে, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তুমি প্লিজ বুঝতে চেষ্টা করো, তুমি দেশে থাকলে তুমি হয়তো পুলিশের গুলিতে মারা যাবা, অথবা তুমি বাঁচতে পারবা না, তুমি ভালোভাবে বাঁচতে পারবা না, তো মেহরবানি করে প্লিজ তুমি চলে যাও। তো চিন্তা করলাম যেহেতু আসলে আমি যে জীবনটাতে আছি এটা তো কোনো জীবন হতে পারে না। 24 ঘন্টা নেশার মধ্যে থাকা, মাদক সেবন করা, এরপরে বিভিন্ন খারাপ কাজ করা, চিন্তায় ডাকাতি মাখাতি, এইসব তো আসলে ভালো না। তো ঠিক আছে আমি চলে যাব। ওর সাথেই কথাবার্তা বলে দেন আমি তখন কাতারে, ওর কাছ থেকে বিদায় আমি তখন কাতারে চলে যাই। তা আমি যখন কাতারে যাই তখন আমার আবার প্যারালাইসিস হয়ে গড়ে আছে, এবং আমার মা আমার ওই বোনকে নিয়ে আর বোন জামাইকে নিয়ে, আমার মা খুব ভালোভাবে তার জীবন কাটাইতে আছে। আমার মায়ের কোনো সমস্যা নেই, সে ঠিকই আছে। পরে আমি চলে গেলাম কাতারে। কাতারে গিয়া ভালোই ছিলাম, মোটামুটি প্রথম দিকে ভালোই ছিলাম, এবং শেষের দিকেও ভালোই। একটা হোটেলে কাজ করতাম, হোটেলে চাকরি করতাম, ভালো টাকায় বেতন পাইতাম। এইভাবে বছরখানি কেটে গেল। সবসময় মুন্নির সাথে কথা বলি, আব্বা আম্মার সাথে কোনো কথা নাই, বোন বা বোন জামাই তাদের কারোর সাথে কথা নাই। এভাবে পরে একটা সময় মুন্নি আমাকে বলতেছে যে মিজান, আমি তো আসলে দেখো তুমি তো তোমার আব্বার কাছে অনেক সয় সম্পত্তি পাবা, এখন একটা গোপন সূত্রে একটা খবর পাইলাম, এটা কতটুকু সত্য জানি না, তোমার বোন জামাই নাকি তোমার আম্মারে আর তোমার আব্বারে কেমনে ফাঁকি দিয়া তাদের কাছ থেকে জায়গা সম্পত্তি লিখে নিতে আসে। এই কথা আমাকে মুন্নি বলল যে আমার বোন জামাই সিরাজ আমার আব্বা আম্মার কাছ থেকে জায়গা সম্পত্তি লিখে নিতে আসে, এবং আমাকে আমার বাবার কোনো জায়গা সম্পত্তি দিবে না, আমার আব্বার অনেক সয় সম্পত্তি আছে, কিছু দিবে না। এটা আমার বউ আমারে বললো। বলার পরে যে তুই কি বলো এটা? আমার বলে হ্যাঁ আমি এটা সত্যি বলতেছি। ওই সময় কিন্তু আমি যত টাকা ইনকাম করতেছি সব টাকাই কিন্তু মুন্নিকে দিচ্ছি এবং মুন্নির ফ্যামিলিকে দিচ্ছি। আমার মা বাবাকে কিন্তু আমি 1 টাকাও দিই না, বোন বা বোন জামাই কাউরেই দিই না। তাই আমি বললাম তাহলে তুমি এখন কি করবা? ও তখন আমারে বলে আমি তোমাদের বাসায় যাব, আমি তোমাদের বাসায় যাব, আমি তোমাদের বাসায় গিয়া আমি যদি তোমাদের বাসায় থাকি তাহলে তোমার বোন জামাই খুব বেশি একটা সুবিধা করতে পারবে না, তাদেরকে নিয়ে আর জমি রেজিস্ট্রি করতে যাবে বা দলিল করতে যাবে, এগুলো আমি দেখবো, দেখলে আমি বাধা দিব। সো আমি তোমাদের বাড়িতে যাব, তোমাদের বাসায় যাব। আমি তখন বললাম আমার মা যে পরিমাণের মানুষ, এত রাগী, এত বদমেজাজি, সে তো তোমাকে আমাদের বাসায় থাকতে দিবে না। তুমি তো জানোই যে আমার মা আমার সাথে কি করছে। ও আমাকে বলো যত যাই করুক আমি তোমার বাসায় যাব, এবং আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, আমি তোমার বাসায় যাবই যাব। আমি তোর বুঝাইলাম প্রয়োজন নাই, তুমি যাইও না, তুমি গেলে তুমি এখানে অপমান হবা, তোমার মান সম্মান নষ্ট হবে, এটা একটা ক্ষতি হবে, প্লিজ তুমি যাইও না। কিন্তু দেখলাম যে না, মুন্নি আমার কোনো কথাই শুনলো না, ও যাবেই যাবে। আমি পরে মুন্নির আব্বার সাথে কথা বললাম, মানে ওই যে সিরাজ মামাই বলি এখনও, সিরাজ মামার সাথে কথা বললাম। তিনি বলতেছে মুন্নি যেহেতু যেতে চাচ্ছে তাহলে মুন্নি যাক, কারণ মুন্নি যদি ওই জায়গাটাতে না যায় তাহলে ওই সিরাজ ছেলেটা ভালো না, ওই তো এলাকাতে চলাফেরা করে, ওরে দেখি ওই আস্তে আস্তে তোমার মায়ের জায়গা সম্পত্তি সব নিয়ে নেবে, এবং তোমার মা তো এখন মূলত ওই ছেলে ছাড়া কিছুই বোঝে না, মনে হয় তোমার আব্বু অসুস্থ হওয়ার পরে তোমার মা ওই ছেলেকে নিয়েই আসে। এমন করে উনি একটু খারাপভাবে ইঙ্গিত দিয়ে আমাকে কথা বলে। যাই হোক, বললেন যে ঠিক আছে তাইলে মুন্নি যেটা করতে চায় মুন্নি সেটা করুক।
এবার আমার কোনো অনুমতি ছাড়াই মুন্নি বাড়িতে গেছে, কিন্তু মুন্নি বাড়িতে যাওয়ার পর আমার আম্মা মুন্নিকে বাড়িতে উঠতে দেয়নি। মুন্নিকে নাকি অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিছে এবং বলেছে যে তুই আমার ছেলের বউ না এবং তোরে আমি মানি না, তুই আমার বাড়িতে আসবি না। মুন্নিকে বাড়ি থেকে বিদায় করে দিছে। তো বাসা থেকে বিদায় করে দেওয়ার পরে আমি তখন আমাদের এলাকার যে গণ্যমান্য লোক আছে, চেয়ারম্যান মেম্বার থেকে যারা আছে তাদেরকে ফোন করলাম, সবাইরে ফোন করে বললাম যে দেখেন আমার আব্বা প্যারালাইসিস হয়ে পড়ে আছে, আমার আব্বা অসুস্থ, আজকে অনেক বছর যাবত। তো আমি বিয়ে করছি, আমার বউ আমার ঘর বিটায় যাইতে পারবে না কেন? এটা তো আমার বাপের বিট, এটা তো আমার মায়ের বিটা না, এটা তো আমার মায়ের বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। তো আমার বাবার বাড়িতে আমার বউ কেন যাইতে পারবে না? এটা কী ধরনের কথা? আপনারা গ্রামের 10 জন আছেন, আপনারা এটার একটা বিচার করে দেন। তারপরে গ্রামের যারা আছে তারা সবাই মিলে বলল যে না ঠিকই আছে, এই তো কথা ঠিক আছে। ওর মায়ের উপরে ওর মা কেন এটা বাধা দেবে? ওর মা তো বাধা দেওয়ার কোনো রাইটস নেই, কারণ জায়গা হচ্ছে ওর বাপের জায়গায় ওর বউ নিয়ে আসবে, তাহলে ওর মা বাধা দেবে কেন? পরে গ্রামে 10 জন এসে আমার আম্মারে ধরলো যে না আপনি বাধা দিতে পারেন না, আপনার বাধা দেওয়ার কোনো অধিকার নেই, আপনার ছেলের বাড়ি আপনার ছেলে আসবেই, ছেলের বউ আসবেই। এবার গ্রামের 10 জনে মিলে আমার মুন্নিরে তখন আমাদের ঘরে উঠাই দিল, মানে আমাদের বাসায়। আমার আম্মার 24টা ঘন্টা মুন্নির উপরে অত্যাচার, মুন্নির উপরে অত্যাচার অবিচার, কোনোভাবেই মুন্নিকে এক বিন্দু পরিমাণে শান্তি আমার আম্মা দেয় না। আমি যখনই ফোন করি মুন্নি আমাকে বলে দেখো তুমি লাইনে থাকো, তোমার আম্মা কি বলে। আমার আম্মা এই মুন্নিকে গালাগালি প্রচুর গালাগালি, আর আমার সাথে তো কথা বলেই না। একটা পর্যায়ে একই ঘরে মুন্নি আর মানে আমার আম্মার সাথে থাকা মুন্নির কোনো অবস্থায় সম্ভব হয় না, সে আর আমার আম্মার সাথে থাকতে পারবে না এক ঘরে, মানে আমার আম্মার অত্যাচার আর মেনে নেওয়া সম্ভব না। এক পর্যায়ে মুন্নি করলো কি, আমাকে বলতেছে আমি তো এই ভাষায় আর থাকতে পারবো না, মানে একই ভাষায় তোমার আম্মার সাথে থাকা খুব অসম্ভব, আমার একটা ঘর বানাইতে হবে। পরে নিচে মানে উপরে আপনার করে টিন দিয়ে সেমি পাকা করে 3-4 লাখ টাকার ভিতরে 4-5 লাখ টাকার ভিতরে আমি তখন একটা ঘর বানাই এবং রুমও দিই দুইটা রুম দিয়ে একটা ঘর বানাই। এবং ঘর বানানোর পরে মুন্নির আমি বলি তুমি এই ঘরে থাকো। এখানে কিন্তু আমি বহু বছর বিদেশ, প্রায় আপনার 4 বছর কিন্তু হয়ে গেছে, এবং টাকা পয়সা মানে মোটামুটি ভালোই কামাইতেছি, সবই মুন্নিকে দিচ্ছে, কারণ মুন্নি তো আমার এখন একমাত্র গার্ডিয়ান। তো সবসময় ভয় থাকি। মুন্নি আমাকে বলে যে মনে হয় যেন আজকেই তোমার মা আর তোমার বোন জামাই মনে হয় আজকেই দলিল করতে যাবে, মানে মনে হয় তারা দলিল দিয়ে দিবে, বা এরকম করে অলওয়েজ আমাকে একটা চাপের মধ্যে, একটা ভয়ের মধ্যে, একটা ভয়ভীতির মধ্যে রাখে। আমার আব্বা তো কথাও বলতে পারে না, আব্বাকে ধরে নিয়ে গোসল করাইলে গোসল করে, খাওয়াইলে খাওয়ায়, আব্বার অবস্থা এরকম প্যারালাইসিস হওয়ার মতো অবস্থা। আর আমার বোনের সাথে তো আমি কথা বলি না, সুতরাং বোনের কথা বলে তো আর লাভ নাই। এই মুন্নি সবসময় আমাকে বলে যে এই মনে হয় তোমার আম্মা দলিল লিখতে যাইতে আসে, এই মনে হয় তোমার আব্বা দলিল দিয়ে দিব। এবং আর সিরাজ এত চালাক একটা ছেলে ছিল, আমি যদি ওর সাথে কথা বলতে যেতাম বলতাম যে দেও না আমি একটু সিরাজের সাথে কথা বলি, ওই ছেলে আমার সাথে কোনো কথা বলে না, মানে আমার সাথে কোনো কথা বলেই না, আমাকে কোনো পরিমাণের মূল্যায়নও করে না, আমাকে কোনো দামই দেয় না। কোনো কথা বলতে গেলে সে চটে যায়, রেগে যায়। এবং সিরাজও আমার বউর সাথে মোটামুটি খুব দুর্ব্যবহার করে, অনেক খারাপ ব্যবহার করে। আমার বউ আমারে বলে দেখো সিরাজ কি বলে, সিরাজ আমার বউরে এত পরিমাণের গালাগালি করে। আমার ছোট বোন জামাই মুন্নি তো হিসাবে তার বড়, এই মুন্নির সাথে এত পরিমাণে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, মানে তুই তাই করে যেভাবে পারে ওভাবে ব্যবহার করে। মুন্নির সবগুলো অত্যাচার সহ্য করে, সব অত্যাচার মুন্নি সহ্য করে যায়। এবং আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি মুন্নির মতো বউ, মানে মুন্নির মতো এত বিবেকবান, এত শান্ত, এত ভালো বউ পৃথিবীর ইতিহাসে কোনো পুরুষ পাবে না। ও এতটাই ভালো ছিল, এতটাই ভালো ছিল। পরে ও আমাকে বলতেছে যে লাস্টে আমাকে বলতেছে মিজান আমার মনে হয় না যে আমি তোমার আব্বার সয় সম্পত্তিগুলো তোমার আম্মার কাছ থেকে রক্ষা করতে পারবো, কারণ আগে পরে তোমার মা কিন্তু টোটাল সম্পত্তিটাই তোমার এই বোন জামার নামে লিখে দিবে, মানে সিরাজের নামে লিখে দিবে। আমার মনে হয় না যে আমি কোনো কিছু বাঁচাইতে পারবো। তোমার আম্মার অবস্থা ভীষণ খারাপ, তোমার আম্মা সিরাজকে ছাড়া কিছুই বুঝে না। এখন যেভাবেই হোক, যে করেই হোক সিরাজকে এ বাসা থেকে বের করতে হবে। সিরাজকে ঘর থেকে বের করা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নাই। আমি তখন বললাম যে সিরাজকে আমরা কিভাবে বের করব? সিরাজকে বের করার কোনো রাস্তা তো আমাদের কাছে নাই। সে আমার বোনকে বিয়ে করছে, সে আমার বোনের জামাই, সে আমার বাড়িতে ঘর জামাই থাকে, তারে আমি কিভাবে বিদায় করবো? আমি তো পারবো না। মুন্নি তখন আমাকে বলতেছে আমাদের এমন একটা বুদ্ধি বা এমন একটা পথ, এমন একটা টেকনিক অবলম্বন করতে হবে, যেই টেকনিকে এই বাড়ি থেকে সিরাজও পালাবে, তোমার মাও পালাবে। যতক্ষণ না তোমার মা এই বাড়িতে আছে ততক্ষণ পর্যন্ত তুমি এই বাড়ির কোনো কিছুই না,
তুমি এ বাড়িতে আসতেও পারবা না, তোমার মা তোমাকে মেরে এ বাড়ি থেকে বিদায় করবে। তোমার মা এবং সিরাজ দুজনকেই খুব বুদ্ধি খাটিয়ে এলাকা থেকে বিদায় করতে হবে। আমি তখন বললাম, কীভাবে করবা? মুন্নি তখন আমাকে এমন একটা প্রস্তাব দিল, আমি শোনার পর অবাক হয়ে গেলাম। মুন্নি আমাকে বলে, আমি ছলে বলে কৌশলে যে করেই পারি আমি সিরাজকে আয়াত্তে আনবো। আমি বললাম, তারপর? ও বলে, আমি সিরাজকে আয়াত্তে এনে সিরাজকে দিয়েই আমি তোমার আম্মার উপরে জুলুম করব, মানে তোমার আম্মাকে অত্যাচার করব। আমি তখন বললাম, সিরাজ কি তোমার আয়াত্তে আসবে? ও বলে, আসবে না, ভাবির আয়াত্তে দেওয়ার আসবে না, এটা কোনো কথা হইল নাকি? ওরে কেমনে আয়াত্তে নিতে হয় এটা আমার জানা আছে, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আমি যেমনি পারি আমি সিরাজরা হাত করব, সিরাজরা হাত করবো এবং সিরাজরা হাত করে সিরাজকে দিয়েই আমি তোমার আম্মার 12টা বাজাবো। আমি তখন বললাম, যাই করো তুমি সাবধানে করো, কারণ সিরাজও কিন্তু খুব দুর্দান্ত ছেলে। আমি তো গ্রামের 8-10টা লোকের সাথে কথা বলি, সবাই বলে যে সিরাজ খুবই খারাপ এবং সিরাজ মোটেও ভালো কোনো ছেলে না, তাই সিরাজের সাথে কিন্তু তুমি পাইরে উঠবা না, তুমি তো সাবধানে থাকো। আমারে বলতেছে, সিরাজ যতটুকু চালাক আল্লাহ আমাকে তার চেয়েও আরেকটু বেশি চালাক বানাইছে, এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, তুমি তোমার কৌশল মতো থাকো। এইভাবে আরও কয়েকটা সপ্তাহ কেটে গেল, কিন্তু কোনোভাবেই মুন্নি কোনো স্টেপ দিতে পারলো না। কয়েকটা সপ্তাহ কেটে যাওয়ার পরে মুন্নি একদিন হঠাৎ করে আমাকে বলতেছে, সিরাজ এখন মোটামুটি একটু লাইনে আসছে, তুমি দেখো সিরাজের জন্য কোনো গিফট পাঠাইতে পারবে না। সিরাজ সেন্ট পছন্দ করে, সেন্ট মানে পারফিউম পছন্দ করে, এবং পারফিউম সহ আরও কিছু গিফট তুমি সিরাজের জন্য পাঠাও এবং তুমি একটু সিরাজের সাথে কথা বইলো। তাই আমি বললাম, ওরা তো আমি কল দিলেও ধরে না, বলে আমার নাম্বার দিয়ে বইলো, তুমি আগে ওর জন্য কিছু গিফট পাঠাও। তো এরপরে আমি তাড়াতাড়ি কুরিয়ারে করে কাতার থেকে সিরাজের জন্য আপনার পায়জামা, পাঞ্জাবি, তারপরে বিভিন্ন ধরনের পারফিউম অনেক কিছু পাঠাইলাম। আমার বউ এগুলো সিরাজকে দিল। দেওয়ার 2 দিন পরে আমার বউ আমাকে বলতেছে যে, মিজান তুমি এবার একটু সিরাজের সাথে কথা বলো, একটু সিরাজের সাথে কথা বলো, সিরাজে আমি ডাক দিতেছি। পরে আমার বউ ডাক দিয়েছে, সিরাজ আমার ঘরে আসছে। আসার পরে আমার বউ বলতেছে, নাও কথা বলো। পরে আমি বললাম, সিরাজ কী অবস্থা? তুমি তো আমার ছোটো বোন জামাই, আমি তোমাকে কোনো কিছু উপহার দিতে পারি নাই, গিফট দিতে পারি নাই, তা যাই হোক কী অবস্থা? ও বলে, হ্যাঁ ভাইয়া ভালো আছি। মানে হঠাৎ করে সিরাজের সুরটা যেন কেমন পরিবর্তন হয়ে গেল, মানে আমার সাথে খুব নরম কণ্ঠে খুব ভালো করে, মানে ভিতরে কোনো রাগ নাই, ক্ষোভ নাই, কোনো অভিযোগ নাই, খুব ভালো করে কথা বলতেছে। ও কিন্তু আমার সাথে জীবনে এতটা ভালো করে কথা বলে নাই, আজকে যতটা ভালো করে কথা বলতেছে এরকম ভালো কিন্তু ও কখনোই আমার সাথে কথা বলে নাই। মোটামুটি আমার সাথে ভালো করে কথা বলতেছে। তা আমি ওর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম। একটা পর্যায়ে এরকম করে কথা বলতে বলতে তখন হলো কি, আমার বউ ওর সাথে অনেকক্ষণ কথাবার্তা বললো, আমিও বললাম, বলার পর সিরাজ চলে গেল। আমার বউ তখন বলতেছে, সিরাজ কিন্তু এখন আমার হাতের পুতুল হয়ে গেছে, আমি কিন্তু ঠিক যেভাবে চাই সেভাবেই সিরাজকে দিয়ে যে কোনো কাজ কিন্তু করাইতে পারবো। আমি তখন বললাম যে, কী কাজ করাইতে যাচ্ছ বা কী করতে যাচ্ছ? আমি তো তোমার কোনোই কথাবার্তা মানে ঢাস বুঝি না, তুমি কি করবা? ও আমারে বলে, আমি সিরাজকে দিয়ে তোমার আম্মার নামে কলঙ্ক দিব এবং কলঙ্ক দিয়ে তোমার আম্মার আমি ঘর থেকে বের করব। তুমি আগে একটা কাজ করো। আমাকে কয়েকটা মাতবরের নাম্বার দিল যে তুমি মাতবরগুলোর সাথে কথা বলো, তাদের সাথে একটা কন্ট্রাক্টে যাও, যে কোনোভাবেই হোক আমি সিরাজকে তোমার আম্মার ঘরে ঢুকাই দিব। তোমার আম্মার ঘরে আমি সিরাজকে ঢুকাবো এবং তোমার আম্মার ঘরে সিরাজ যখন ঢুকবে, ঢোকার পরে সিরাজকে আমি হাতে নাতে ধরবো। তখন যাতে ওই লোকগুলো আসে, গ্রামের যে কয়েকটা লোক, তারা যখন আসে এসে যাতে আমাকে সাপোর্ট দেয়, দিলে পরে সিরাজকে আর তোমার আম্মাকে একসাথে হাতে নাতে ধরে তোমার আম্মার মুখে চুমকালে মাখবো এবং মাখার পরে সিরাজকেও মেরে গ্রাম থেকে তাড়াই দিব। আমি তখন বললাম, বাহ, তাহলে তো এটা খুব ভালো একটা খবর, এরকম খবর তো আর হতেই পারে না, ওকে বউ তুমি এটা করো। এই বলার পরে মুন্নি তখন একইভাবে, আমি তখন গ্রামের লোকজনদেরকে ফোন দিলাম, এই ঘটনা যাদের নাম্বার আমাকে দিল, তারা তখন সবাই আমার কাছে টাকা চাইলো যে, না এটা তো তোমার আম্মার উপর অবিচার করা হবে, কিন্তু টাকা লাগবে, মোটামুটি একটা অ্যামাউন্ট দিতে হবে, সেই অ্যামাউন্টটা যদি দাও তাহলে করবো, অন্যথায় করবো না। মানে আমি বললাম যে, ঠিক আছে, আমি আপনাদেরকে 3 লাখ টাকা দেবো। 3 লাখ পর্যন্ত তাদের সাথে আমার দরদাম হলো যে আমি 3 লাখ টাকা দিব, এবং 3 লাখ টাকা দিলে পরে আপনারা আমার আম্মার সাথে আমার বোন জামাইরে ধইরা দুইজনেরে অপমান করে গ্রাম থেকে বের করে দিবেন, যাতে ওরা এই গ্রামে আর ঢুকতে না পারে। গ্রামের পঞ্চায়েত বা যারা ছিল তারা বললো যে, গ্রামের ঢুকা তো দূরের কথা, গ্রামের ত্রিসীমানায় তারা আসতে পারবে না। এই নিয়ে তুমি কোনো চিন্তাই করো না, তুমি পরিপূর্ণভাবে নিরাপদ থাকো, তুমি টেনশনই করো না, সব কিছু আমি করব, সব কিছু আমরা করব, তুমি জাস্ট তোমার মতো তোমার বউরে বলো কোন সময় ধরবে, আমাদেরকে যাতে কল দেয়। তো গ্রামের মানুষদেরকেও আমি ওভাবেই বলে রাখছি, তারাও মোটামুটি বুঝছে। ওভাবে বলতে ওই যে আমার বোন আমার মায়ের সাথে খারাপ কাজ করে, আবার বোন যাবে যাদের ধরে,
এভাবেই 2-3 দিন পরে একদিন আমার বউ বলল সন্ধ্যার সময় যে আজকে কিন্তু ধরবো, তুমি কিন্তু সবারই বলে রাখছো। তাই আমি বলি সবাই রেডি আছে, তুমি খালি ধরবা আর ফোন দিবা। ঠিকই রাত 1টার দিকে আমার মায়ের ঘরে কেমনে কেমনে আমার বোনজামাইরে আমার বউ পাঠাই দিছে। আমার মায়ের ঘরে আমার বোনজামাইরে ঢুকাই দিছে, ঢুকাই দিয়া আমার বউ তখন করছে কি বাইরে থেকে দরজা লাগাইতে ওদেরকে ফোন দিছে। ওরা আইসা দরজা ধাক্কাইয়া আমার মায়েরে আর আমার বোনজামাইরে এক ঘর থেকে বের করছে। বের করার পরে রাতের বেলায় আমার মায়েরে আর আমার বোনজামাইরে বাইদা রাখছে, উঠানে বাইদা রাখছে। আমার বউ ফোন দিছে, আমাকে বলতেছে বাইদা রাখছে ওদেরকে, বিচার হবে, তুমি চিন্তা করো না। সকালবেলা গ্রামের লোকজন আসলো, আইসা মানে গ্রামের লোকজন বলতে অত্র এলাকাতে আর কেউ বাদ নাই আর কি, সবাই আইসা আমাদের হাজির হয়ে গেছে, সবাই আসছে। আসার পরে অপরাধ কি, সবাই বলল যে আমার আম্মা এরকম করে সিরাজের সাথে ধরা খাইছে। এই গ্রামের পঞ্চায়েত আমার আম্মার ইচ্ছা মতো পিটাইছে, যে মেম্বার ছিল মেম্বারে পিটাইছে এবং সাথে সিরাজকে সহ। পিটানোর পরে দুজনকে গ্রাম থেকে বের করে দিবে, তারা এই গ্রামে আসতে পারবে না। দুজনকে গ্রাম থেকে তখন বের করে দেওয়া হলো, সিরাজকে এবং আমার আম্মাকে। এবং যখন বের করে দিল গ্রাম থেকে, আমি ভিডিও কলে যেটা দেখলাম আর কি, আমার আম্মা উপরের দিকে হাত তুলে রাখছে, উপরের দিকে হাত তুলে মানে অজোরে কান্না করতেছে। আমার কেমন জানি কোনোদিন আমার আম্মার প্রতি এতটা মায়া লাগে নাই, ওই সময় হঠাৎ করে কেন যেন আমার মায়ের প্রতি একটু মায়া লেগে গেল। মাকে তো কখনো ভিডিও কলে দেখি নাই, ওই সময় আমার বউ আমাকে ভিডিও কল দিয়ে দেখাইলো আর কি, যে মায়ের মুখ দিয়ে রক্ত বেরোইতে আছে, গাল দিয়ে রক্ত ফাইটে বেরোইতে আছে, হাত দিয়ে রক্ত বেরোইতে আছে, আম্মা উপরের দিকে হাত তুলে রাখছে এরকম আল্লাহর কাছে। এই বিষয়টা দেখার পর আমার ভিতরটা কেমন যেন একটা মোচড় দিয়ে উঠলো, মানে কষ্ট লাগলো আর কি, যে খারাপ লাগলো। লাগার পরে আমি মুন্নিরে বললাম, মুন্নি যাই হোক আমার অনেক খারাপ লাগতেছে, মানে এরপরে এই এই ঘটনার পরে আমি এই জিনিসটা বারবার স্বপ্নে দেখি, বারবার দেখি যে আমার মা আমার স্বপ্নে সেরকম করে হাত তুলে রাখছে আল্লাহর কাছে, স্বপ্নে এসে হাত তুলে রাখছে। মনটা অনেক ছোট হয়ে গেল, বিদেশের মাটিতে অনেক ভয় লাগতে শুরু হলো, মানে ভিতরে অনেক ভয় কাজ করতে শুরু হলো, জানি না কেন তারা ভয় কাজ করতেছে। আমি হঠাৎ করে মুন্নিরে বললাম যে মুন্নি আমি দেশে আসবো। আমার বলে এখন না, আরও কয়েক মাস পরে আসো, এখন তো মনে করো একটা ঝামেলা চলতেছে, এই অবস্থার ভিতরে আসলে তোমার হয়তো একটা সমস্যা হতে পারে, তোমার বোন জামাই তো হয়তো খারাপ লোকদের সাথে চলাফেরা করে, তোমার কোনো একটা ক্ষতি করতে পারে। আমি বললাম ধুর, সিরাজ আমার কী ক্ষতি করবে, সিরাজ যেসব পোলাপাইনের সাথে চলে ওইগুলোর সাথে আমি, ওইগুলোর বস যারা ছিল, বড় ভাই যারা ছিল তারা আমার সাথে চলাফেরা করছে, সিরাজ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে তারপরেও বলে তুমি একটু পরে আসলে ভালো হয় না, একটু পরে আসতা বা এটা সেটা। আমার বউ তখন আমাকে বোঝাচ্ছে। তো আমার বউ সিরাজকে কী দিয়ে ম্যানেজ করছে বা কীভাবে ম্যানেজ করছে এটা একমাত্র আমার বউ আর সিরাজে জানে, কীভাবে সিরাজকে সে ম্যানেজ করলো, এটা হলে কিন্তু আমি বিস্তারিত জানি না। পরে আমার বউর কথা না শুনে আমি দেশে আসবো, দেশে চলে আসবো। আমার বউ আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়ার কথা, সিরাজকে সহ সে নিয়ে যাবে, এই কথা তার সাথে হলো। হওয়ার পরে এয়ারপোর্টে আমার বউ আসলো না, সিরাজও আসলো না চট্টগ্রাম এয়ারপোর্টে। না আসার পর আমার বউর নাম্বার আমি কল দিলাম, নাম্বারটা দিয়ে যে বন্ধ। আমি তখন বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে গ্রামে ঢুকছি, কেউ আমার সাথে কথা বলে না, গ্রামের কোনো মানুষ আমার সাথে কথা বলে না। একটা মানুষ বিদেশ থেকে আসছে দেখলেই তো সবাই কথা বলার কথা, কেউ কথা বলে না। ঘরে আসছি, ঘরে এসে দেখতেছি যে আমার ঘরের দরজাও খোলা, এক রুমের ভিতরে আমার বাবা আছে, আমার প্রতিবন্ধী বোনটা আছে, আমার প্রতিবন্ধী বোনটা আমার বাবার দেখাশোনা করতেছে। আমি তখন ঘরের ভিতরে ঢুইকা দেখি যে ঘরে কেউ নাই। এখন আমার বউ কোথায় গেছে এটা কারে জিজ্ঞেস করব, এটা জিজ্ঞেস করার মানুষও তো নাই। পরে আমি হাঁটতে হাঁটতে পাশের গ্রামে আমার শ্বশুরবাড়িতে গেছি, যাওয়ার পরে মমিন মামার ঘরে, উনি আমার দিকে তাকে আমার সাথে কথা বলে না। তাই আমি বললাম যে বাবাকে বলছে, বাবা মুন্নি কি আপনাদের বাড়িতে আসছে? বলে না। তাই আমি বললাম মুন্নি আপনার বাড়িতে আসলো না, মুন্নি কোথায় গেল? উনি বলে মুন্নি কোথায় গেলে তো তুমি ভালো জানো, তুমি তো ক্রিমিনালি করে তোমার বোনজামাইরে মুন্নির ঘরের জায়গা দিছো, মুন্নির ঘরে ঢুকাইছো, এখন তুমি জানো মুন্নি কোথায়? আমি তখন বললাম আমি ক্রিমিনালি করে আমার বোনজামাইরে মুন্নির ঘরে ঢুকাইছি, এটা কেমন কথা? উনি বলে অবশ্যই, তাহলে মুন্নির জামাই এই সিরাজ কেন, এই তোমার বোন জামাই সিরাজ কেন বারবার আমার মেয়ের ঘরে ঢুকবে? আমার মেয়ের সাথে সিরাজের কিসের তো মাখামাখি? যাই দেখো সিরাজের সাথে পালাইছে। এমনি কি বলে সিরাজের সাথে পালাবে কেন? বলে দেখো না, লোকে তো এটাই বলতেছে, বিদেশ থেকে আসছি ভাই, কাপড় চোপড়ও খুলি নাই, আস্তে আস্তে হাঁটাহাঁটি করে শুনতেছি, কথা তো সত্য, কথা তো সত্য, আমার বউ তো পালাই গেছে সিরাজের সাথে। আরে কীভাবে এটা সম্ভব?
আমার পক্ষ থেকে সিরাজকে দিয়ে আমার মাকে গ্রাম থেকে বের করবে এই পরিকল্পনা আমার বউ করলো, কিন্তু সেই বউ কীভাবে সিরাজের সাথে পালায় গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে আমি ঘরের ভিতরে ঢুকে কান্না করতেছি। প্রায় আপনার রাত আনুমানিক 1টা থেকে 1:30 বাজে। আস্তে আস্তে দিয়ে আমার বোন রেডি হয়ে আমার আব্বারে নিয়ে হুইল চেয়ারে করে বেরোইতে আসে। 1টা বাজে। কী হয়েছে? বোনরে বললাম কই যাস? আমার সাথে কথা বলে না। আব্বারে হুইল চেয়ারে নিয়ে বেরোইতে আসে। পরে গ্রামের আরও কয়েকজন কী হয়েছে, আমার বোন যে কথা বলেন, এরা কই যায়? বলে আপনার নানুর বাড়িতে যায়। তো আমার নানুর বাড়িতে কেন? বলে আপনার আম্মা মারা গেছে। কি আমার আম্মা মারা গেছে? কবে? বলে এই তো 2 ঘন্টা হয়েছে। শোনার পরে আমি আমার বোন আর আমার বাবা যাওয়ার আগেই আমি আমার এলাকার এক ছোটো ভাই আসতে ওরে আনছি। ওরে এনে ওর মোটর সাইকেলে করে রওনা দিছি। নানার বাড়ির গেট বরাবর গেছি। আমার মামারা আমারে ভিতরে ঢুকতে দেয় না, দুঃসম্পর্কের যারা মামারা আছে। তাই আমি বললাম যে আমি আমার বাড়ির ভিতরে ঢুকবো, আমার ভিতরে ঢুকবো না, তুই ভিতরে ঢুকতে পারবি না। একটা পর্যায়ে জোরাজুরি করলাম যে আমি আমার মায়ের লাশ মাঠে দিব, মায়ের মুখ দেখব। সেখানে আমাকে মারা শুরু করছে। রাতের বেলা আমাকে মারছে। মায়েরা আমাকে, আমি সকালে গেছি লাশ দাফন করার জন্য, আমার মায়ের মরা মুখটা আমাকে দেখতে দেয় নাই। মাকে দাফন করে তো দূরের কথা, মায়ের মরা মুখটাও দেখি না। ওরা মায়ের দাফন কাফন করে দেয় সকালবেলা। গ্রামের কোনো মানুষ, একটা মানুষ আমার সাথে কথা বলেন, এবং আমার বউ আর সিরাজ কই গেছে এর কোনো রকমের খবর আমার কাছে নাই। এই 5-6 বছরে যত টাকা ইনকাম করছি, একটা টাকাও নিজের কাছে রাখি না। সব টাকা আমি আমার বউর অ্যাকাউন্টে পাঠাইছি। মুন্নির অ্যাকাউন্টে সব টাকা নিয়ে মুন্নি পালাইছে। এবং মুন্নির বাবা মায়ের আচরণ দেখে যেটা বোঝা গেল, মুন্নির সাথে তাদের যোগাযোগ আছে, কথাবার্তা আছে, কিন্তু তারা আমার কাছে সত্যটা বলে না যে মুন্নি কোথায় আছে। আমি আমার শ্বশুরকে বারবার জিজ্ঞেস করলাম, আপনার পায়ে ধরে আপনি আমার কাছে সত্যিটা বলেন যে মুন্নি কোন জায়গায় আছে, কোথায় গেছে। আমার কোনো সমস্যা নাই, আমি ওর কাছে আমার টাকা পয়সা কোনো কিছুই চাই না, দিতে হবে না, কিন্তু কোন জায়গায় আছে, ভালো আছে কিনা একটু বলেন। উনি আমার সাথে কথা বলে না। গ্রামের দোকানে, চায়ের দোকানে গেলে কোনো মানুষ আমার সাথে কথা বলে না। রাস্তাঘাটে কোনো মানুষ আমার সাথে কথা বলে না। ইভেন আমাকে দেখলে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি 2 মাসের মতো দেশে ছিলাম। এই 2টা মাস আমি নিজের হাতে রান্না করছি, নিজের হাতে রান্না করে নিজে খাইছি। ছোটো বোন রান্না করে আমার বাবার জন্য রান্না করে, ছোটো বোন আর আমার বাবা একসাথে খায়, আমাকে খেতেও দেয় না ওদের সাথে। 2 মাস থাকার পরে, আমার ছুটি ছিল 4 মাস, 2 মাস থাকার পরে নিতে পারতেছিলাম না। বুকটা এতটাই ভারী হয়ে গেল, মনে হলো যে আসলে কি করব, পারতেছিলাম না। না পাইরে একটা পর্যায়ে 2 মাস পরে বাধ্য হয়ে দেশ থেকে পুনরায় আবারও কাতারে যাই। এবং কাতারে যাওয়ার পরে আজকে প্রায় হিসাব করলে আপনার 6 বছরেরও বেশি সময় ধরে কাতারে পড়ে আছে, আর দেশে যায়নি। গোপন সূত্রে খবর পেলাম আমার বউ মুন্নি সিরাজের সাথে আসে, চট্টগ্রামে আছে। সিরাজ দোকানপাট দিছে, ব্যবসা বাণিজ্য করছে আমার টাকা দিয়া। মুন্নি তারা নিয়ে ঠিকমতোই সংসার করতেছে। আমার প্রতিবন্ধী বোন, আমার বাবা চিকিৎসা করতেছে। আমার আব্বা এখনও আল্লাহ হয়াতে রাখছে, আমার আব্বা এখনও বেঁচে আছে। আমার প্রতিবন্ধী বোন আমার বাবার সাথে আছে। মাস শেষে টাকা পাই 50,000, 1 লাখ টাকাও মাসে ইনকাম করি, কিন্তু টাকা দিব কাকে? টাকা খাবি কে? জানি না আমার জীবনটা কেন এমন হলো। আজকে আমার জীবনে এক বিন্দু পরিমাণের শান্তি নেই। আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে কথা বলে না। কারো মোবাইলে ফোন দিলে আমার কণ্ঠটা শুনলে লাইন কেটে দেয়। আমি জানি আমি অন্যায় করছি, জানি আমি অপরাধ করছি, এবং বলতে লজ্জা লাগে। তারপরেও বলি আমি হজও করে আসছি গোপনে গিয়া, আল্লাহর কাছে তওবা করছি, জানি এর কোনো মাপ নাই। এরপরেও যদি রাব্বুল আলামিন পরম দয়াময় আমাকে মাফ করে দেয়, এবং আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড ফলোয়ারদের কাছে আমি ক্ষমা চাই, তারাও যাতে আমাকে মাফ করে দেয়। আমি যে অন্যায় করছি তার কোনো ক্ষমা নাই, তারপরেও আল্লাহ যদি আমাকে ক্ষমা করে, আমার মৃত মা যদি আমাকে ক্ষমা করে। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে সিরাজের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। দেখেন,
গল্পটা জাস্ট এইটুকুনি আমার কাছে মনে হলো যে উপরের দিকে থুতু মারলে এটা নিজের গায়ে এসেই পড়ে। অন্যকে আঘাত করলে এটা কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আপনার শরীরে আসবেই। এটাই নিশ্চিত, এটাই সত্য, এটাই বাস্তব। এটাই বাস্তব যে আপনি কাউকে কাঁদিয়ে জীবনে কখনো সুখী হতে পারবেন না। আর সে তো ছিল মা, জন্মদাতা, গর্ভধারিণী মা। বউয়ের প্রলোভনায় পড়ে মায়ের সাথে যে অন্যায় সিরাজ করেছে, পৃথিবীতে সিরাজ কতটুকু শাস্তি পাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আখেরাতে মৃত্যুর পরে সিরাজের জন্য যা অপেক্ষা করছে সিরাজ কখনো স্বপ্নেও চিন্তা করতে পারবে না। আপনারা যারা গল্পটা শুনেছেন, যে প্রবাসী ভাইরা বিশেষ করে গল্পটা শুনেছেন, বিষয়টা একটু মাথায় রাখবেন। এবং এইভাবে যে ঘটনা বউ ঘটিয়েছে, এমন ঘটনা কিন্তু শাশুড়িও ঘটায় বউয়ের নামে। সুতরাং আপনি আপনার চিন্তা ভাবনায়, আপনার জায়গায় দাঁড়িয়ে চিন্তা করে দেখবেন যে আসলে কোনটা ট্রু, কোনটা সত্য। নিজের বিবেককে প্রশ্ন করবেন। দেখেন, এই আমাদের গল্পের যে আজকে মিজান ভাই, তার বউ বলল যে সিরাজকে সে আয়াত্তে নিয়ে যাবে। একটা মেয়ে কি করে একটা ছেলেকে আয়াত্তে নেয়? একটা মেয়ে একটা ছেলেকে কীভাবে আয়াত্তে নেয়? এটাই যদি সিরাজ মিজান ভাই বুঝতে পারতো, তাহলে কিন্তু সে তার বউকে ডিরেক্টলি বলতো প্রয়োজন নাই। এটা বুঝে নাই বলেই কিন্তু তাকে আজকে এই দিনটা দেখতে হয়েছে। যদি গল্প থেকে আপনি কিছু শিখতে পারেন, তো আমার গল্প বলা সার্থক আর আপনার শোনা সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।